ওকে, আমরা ল্যারাভেল ব্যাচ 12 এর ক্লাস নাম্বার 2 তে আছি। একটা ছোট্ট এক্সাম্পল দিয়েছিলাম যেটা এক্সিকিউট করার কথা, যে আমি দুইটা ইনপুট দিব, তার উপর বেস করে রেঞ্জ ক্যালকুলেট হবে। মিনস আমি ফাংশন নিয়ে এবং পোস্ট কনসেপ্ট নিয়ে আছি। হ্যাঁ, এই যে ফর্ম থেকে ডাটা নিয়ে কিভাবে আমি হ্যান্ডেল করতে পারি, ফাংশনের কাছে কিভাবে দিতে পারি, এবং আস্তে আস্তে করে আমরা ক্লাসের দিকে ফোকাস করতে পারি। ওকে, তো এবার একটু চেকিং এ যাই। কোডটা লেখা শুরু করি। আমি ডে 2 তে কোড লিখবো এখন। ডে 02। একটা ফাইল নিব পিএসপি এক্সাম্পলস নামে, নিউ থেকে। সরি, ফাংশন এক্সাম্পল। সো আমি যেটা করতে বলেছিলাম, জাস্ট একটা ভিউ, তারপরে হচ্ছে রেঞ্জটা, আউটপুটটা। সো এইচটিএমএল আউটপুটের জন্য আমি পিএসপি এর মধ্যে এইচটিএমএল লিখতে পারি। হুম, বাট পিএসপি এর মধ্যে এইচটিএমএল লিখতে গেলে পিএসপি সিনট্যাক্সের বাইরে এইচটিএমএল লেখাটা ওয়াইজ। বুঝতে পেরেছি? যদি পিএসপি, হ্যাঁ, আপনি পিএসপি সিনট্যাক্সের মধ্যে এইচটিএমএল লিখতে গেলে আপনি স্ট্রিং ট্রিং করে করে একদম জটিল পরিস্থিতি তৈরি হয়। সো দেখেন আমি কি করছি। জাস্ট কাঠামো বানিয়ে নিচ্ছি আমি, রাইট? সো মিনিমাম যে ফিল্ডগুলো দরকার, সেই ফিল্ডগুলো দিয়ে আমি একটা টেবিল নিয়ে নিতে পারি। ওকে, tier then td align center border 1, একটারও একটা কলাম আছে, তাই না? width 500 পিক্সেল। সো আমি যদি আলটিমেটলি রান করাতে যাই, একটা টেবিলের মতো করে কিন্তু আসছে। এখন এখান থেকে আমি স্টার্টিং নাম্বার, ইনপুট টাইপ টেক্সট,
নেম হচ্ছে স্টার্টিং নাম্বার, এন্ডিং নাম্বার। আর একটা আমি বাটন সাথে ওই রেঞ্জটা দেখানোরও জায়গা নিব, রাইট? সো স্টার্টিং নাম্বার, এন্ডিং নাম্বার। ইনপুটের টাইপ হচ্ছে বাটনের জন্য কি সাবমিট। বাটনের নাম আমি বলছি বাটন, ভ্যালু আমি বলছি ক্লিক। আর এই জায়গাটাতে রেঞ্জ বলছি, এখানে আমি রেঞ্জটা ডিসপ্লে করব, আউটপুট রেঞ্জটা, অড ভ্যালুটা, অড নাম্বারটা। যেহেতু আমাকে রেঞ্জ তৈরি করতে বলা হচ্ছে, আমি একটু HTML আউটপুটটা দেখি, অনেক পিওর HTML লিখেছি, এছাড়া আর কিছুই না। এখন বিষয়টা কি, আমরা নরমালি জানি যে ডাটাটা নিতে হলে কি করতে হয়, ফর্ম ইউজ করতে হয়। ফর্মের স্টার্টিং এবং ক্লোজিং থাকে। তো ফর্মকে যখন সাবমিট করা হয় তখন ফর্মের একটা অ্যাট্রিবিউট আছে অ্যাকশন, সেই অ্যাকশনে চলে যায়। আর অ্যাকশনে যাওয়ার জন্য কিভাবে সে যাবে, মানে কিভাবে ডাটাগুলো নিয়ে যাবে সেটা এখানে মেনশন করে দিতে হয়, পোস্ট অথবা গেট। এটা তো জানেন, জানেন না? আমার মনে হয় না জানেন। ঠিক আছে, সো এটা আমি ফাইন্ডিংসে ছিলাম যে হ্যাঁ গেট দিয়েও যাবে, বাট আমাদের এখানে একটা মেথড লাগবেই। এটা না দিলে গেট, এবং সেটাও চলতো, বাট গেট নর্মালি ইউজ করা হয় না। অলওয়েজ প্র্যাকটিস থাকে আমরা যেন পোস্ট ইউজ করি, ইউআরএল দিয়ে যে ডাটা পাঠানো সেটা সিকিউর না। সো পোস্ট যখন দেওয়া হয় তখন ডাটাগুলো পোস্ট অ্যারেতে চলে যায়। সো আরেকটা জিনিস একটু ক্লিয়ার করি, পিএসপিতে গ্লোবাল অ্যারে আছে 8টা। এই যে গ্লোবাল অ্যারেগুলো, এই গ্লোবাল অ্যারের এক একটার এক এক কাজ খুবই ইম্পর্টেন্ট। এই যে দুইটা মেথড দেখতে পাচ্ছেন, মানে গ্লোবাল অ্যারে, গেট আর পোস্ট, এটা দিয়ে ডাটা রিসিভ করে কে পিএসপি, ক্লায়েন্টের কাছ থেকে ডাটাগুলো রিসিভ করে নেয় কে পিএসপি। মনে করেন যে এরকম, এটা ডেটাবেস, গ্লাসটা আমার ডেটাবেস, আমার লেফট হ্যান্ডটা হচ্ছে সার্ভার ল্যাঙ্গুয়েজ পিএসপি, আর আমার হচ্ছে রাইট হ্যান্ডটা হচ্ছে ফ্রন্ট এন্ড HTML CSS, রাইট? সো এখানে যখন ডাটা দেবেন, সাবমিট করবেন কোনো ডাটা নিয়ে, সেই ডাটাটা প্রথমে যাবে কার কাছে? সার্ভারের কাছে। সার্ভার পর্যন্ত নিয়ে যাবে কে? মেথড পোস্ট। ডাটাগুলো রিসিভ করবে কে? পিএসপির ওই অ্যারে, গ্লোবাল অ্যারে, যার নাম কি পোস্ট অর গেট। তারপরে ওখান থেকে মেকানিজম চালে আমি ডেটাবেসে ডাটা দিব, অথবা ওখানে ক্যালকুলেশন করবো। HTML CSS তো ক্যালকুলেশন করতে পারে না, পারে? ফাংশন লিখতে পারে। গতদিন আমরা ছোট ছোট ফাংশন লিখেছি না, বা বিল্ট ইন ফাংশন ইউজ করেছি, সেগুলো তো আর HTML CSS এর দ্বারা সম্ভব না, রাইট? এই জন্যই সার্ভার ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয় এবং অত্যন্ত পাওয়ারফুল। অনেক লজিক ডিফাইন করা যায়, জটিল যে কোনো ধরনের সিচুয়েশনকে আমরা ম্যানেজ করতে পারি। ওকে, তো যদি আমরা মেথড ইউজ না করি তাহলে এটা একটা অ্যারে, এখানে ভ্যালু চলে আসে গেট অ্যারে। আর যদি আমরা মেথড ইউজ করি পোস্ট, তখন পোস্ট অ্যারেতে ভ্যালু আসে। ভ্যালু কিভাবে আসে? অ্যারে কি? অ্যারে সংজ্ঞা থেকে আমরা জানি যে একটা নামের এগেইনস্টে একাধিক ভ্যালু থাকে, বাট ভ্যালুগুলো থাকে ইনডেক্স আকারে, রাইট? ভ্যালুগুলো কি আকারে থাকে? ইনডেক্স আকারে। সো আমরা এই ভ্যালুগুলো কিভাবে ইনডেক্স আকারে আছে, মানে কিভাবে ইনডেক্স তৈরি হবে, পোস্টের ইনডেক্সই বা কিভাবে তৈরি হবে? ইনডেক্স তো আমরা দেই নাই, রাইট? অটোমেটিক বানাবে না,
ইন্ডেক্স গুলো হবে এই যে ফর্মের ফিল্ড গুলো দেখছেন না, ইনপুট, টাইপ টেক্সট, নেম কি, স্টার্টিং নাম্বার, এটা একটা ইন্ডেক্স হবে, এন্ডিং নাম্বার এটা একটা ইন্ডেক্স হবে। আমি বোঝাতে পেরেছি? তো গতদিন ফাংশন বলেছিলাম, একটা বিল্ট ইন ফাংশন আছে, আগে প্রি দিয়ে নেই ডাম্প করার জন্য, প্যাটার্ন করার জন্য, ফরম্যাটের জন্য। এই অ্যারেটাকে প্রিন্ট করার জন্য প্রিন্ট আর নামে পিএসপির একটা বিল্ট ইন ফাংশন আছে। যে অ্যারেই দেন না কেন সুন্দর করে ওর ভেতরকার ভ্যালু সে দেখিয়ে দেবে। সো আমরা যদি প্রাথমিকভাবে যাই, ডিফল্ট অ্যারেটা কি ব্ল্যাঙ্ক। আমি যখন ক্লিক করছি তখনও কি আমার অ্যারের ভেতরে ভ্যালুগুলো, এই যে স্টার্টিং নাম্বার, এন্ডিং নাম্বার, বাটন, তার ভ্যালুগুলো কিন্তু চলে আসছে, মানে ইন্ডেক্সের নাম সেট হয়ে গেছে, ভ্যালু থাকলে ভ্যালু আসবে। দেখেন 10, 20 ক্লিক, 10 আর 20 সেখানে চলে আসছে। সেটা বোঝা যাচ্ছে? আমরা যদি মেথড ইউজ করতাম গেট, তাহলে ভ্যালু যেত কোথায়, গেটে। এখানে যদি আমরা লিখতাম গেট, তাহলে আপনাকে এখানে ইউজ করতে হতো গেট। বুঝতে পেরেছি? নাও আমরা পোস্ট ইউজ করি বেটার, এবং আপনাদের আমি বলেছিলাম যে একটা ফাংশন লিখেন যে রেঞ্জ ক্যালকুলেট করবে। সো আমি স্টার্টিং নাম্বারটাকে কিভাবে নিব, $_ পোস্ট, ইন্ডেক্সের নাম কি, স্টার্টিং, এন্ডিং নাম্বার। স্টার্টিং নাম্বার, এন্ডিং নাম্বার। সো স্টার্টিং আর এন্ডিং নাম্বারটা আমি নিয়ে ভেরিয়েবলে রাখলাম। এরপর একটা ফাংশনের কাছে আমি পাঠিয়ে দিব, ফাংশন লাইক অড রেঞ্জ জেনারেটর। ঠিক আছে, অড রেঞ্জ জেনারেটর। সো তার কাছে আমি স্টার্টিং নাম্বারটা পাঠাবো আর এন্ডিং নাম্বারটা পাঠাবো। খেয়াল করেন, আমি একটা ফাংশন কল করেছি এবং ফাংশনের প্যারামিটারটা আমি দিয়ে দিলাম। দেখে রাখেন, আমি এইটাই লিখতে বলবো, জাস্ট কোডগুলো তখন আর দেখাবো না। ইন দ্যাট কেস আমি আপনাদের 10 মিনিট সময় দেবো, আপনারা করতে পারছেন কিনা। ওকে, সো আমি কিন্তু অলরেডি একবার শো করেছি কিভাবে কিভাবে হচ্ছে, রাইট? তো এবার ফাংশনটা কি হবে, ডেফিনেশন হবে না? ফাংশনটা ডেফিনেশন আমি এই ফাইলের উপরের দিকে রাখাটাই, কোনো কাজ যখন করেন তখন তার ডেফিনেশন এই ফাইলের উপরে হবে, অথবা অন্য কোনো ফাইল হবে, সেখান থেকে এর সাথে কি করতে হয়, লিঙ্ক করতে হয়। সো আগে এখানে উপরে করি, তারপরে লিঙ্ক কিভাবে করতে হয় সেটা আমি দেখাবো। সো ফাংশনের নামটা আমি কপি করে নিয়ে যাই। আমি যে কোনো কিছু দিয়েই ধরতে পারি, বাট আমি স্টার্টিং প্যারামিটার গুলো সেমই রাখছি নামটা, হ্যাঁ, এন্ডিং নাম্বার। স্টার্টিং আর এন্ডিংটা লুপিং করার জন্য কি আমরা ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ যে কোনো কিছু ইউজ করতে পারি, রাইট? আমাদের কিন্তু পিএইচপি বেসিক প্রিরিকুইজিট এই কোর্সে। সো আমরা বেসিক সিনট্যাক্সটা জানলেই হবে, অনেক কিছু জানতে হবে সেটা কিন্তু আমি বলছি না, জাস্ট বেসিক সিনট্যাক্স, এবং ওই সিনট্যাক্স ইউজ করে নাড়াচাড়া করা। যেহেতু আপনি সিনট্যাক্স শিখেছেন, আমরা তো বলতেই পারি যে আপনি ছোট ছোট করে এই বিষয়গুলোর ইউজ জানেন, আপনি ফর লুপের ইউজ জানেন, আদারওয়াইজ কি জানলেন বা কি শিখলেন, রাইট? সো ফর লুপের কনসেপ্ট থেকে আমি বলছি, স্টার্ট করবে কোথা থেকে? নরমালি লুপ কি করে, i ইকুয়াল ইনিশিয়ালাইজ হয়, ইনিশিয়াল ভ্যালু কোনটা, স্টার্টিং নাম্বার। তারপরে কনসেপ্টটা কি, $i লেস ইকুয়াল, কন্ডিশনাল কোনটা হবে, এন্ডিং নাম্বার। সো আমি অলওয়েজ এখানে
প্রথম ভ্যালুটা ছোট দিব, দ্বিতীয় ভ্যালুটা বড় দিব। আচ্ছা, তারপরে আমি কি করছি, i কে ইটারেট করে দিচ্ছি, রাইট? এবার যদি আমি দেখেন, আমি যদি ইকো করে দেই $i, তাহলে সবই আসবে। বিয়ার দিয়ে দিলাম, তাই না? দেখেন 10 থেকে 20 পর্যন্ত প্রিন্ট করে দিচ্ছে না? আমি যদি এখানে এখন 15 দেই আর 30 দেই, 15 থেকে 30 প্রিন্ট করে দিচ্ছে। বাট আমি যদি ভুলবশত বড় নাম্বারটা উপরে দেই, ছোট নাম্বারটা নিচে দেই, আমার এই প্রোগ্রাম হ্যাং হয়ে যাবে, আমার কম্পিউটার হ্যাং হয়ে যাবে। আমরা তো জানি লুপের, ইনফাইনাইট লুপে পড়ে যাবে না? সো এটা তো ওই সিচুয়েশনেই আছে না, যে আমার স্টার্টিং নাম্বার এবং এন্ডিং নাম্বার, যেটা যে আমার স্টার্টিং নাম্বার যদি বড় হয় এবং এন্ডিং নাম্বার কি ছোট হয়, তাহলে না না না, এই কন্ডিশনে পড়বে না। যদি মাইনাস মাইনাস হতো তাহলে ভিন্ন কথা ছিল, যে এটা বড় হচ্ছে লুপেই ঘুরবে না, রাইট? এটা আসবেই না, ব্লক হয়ে যাবে। সো ইটস কোয়াইট ওকে। এখন আমাদের চাওয়াটা কি ছিল? অড ভ্যালু দেখাবে। এখন তো সব দেখাচ্ছে, আমার টার্গেট কি? অড ভ্যালু। তখন অড বের করার উপায় কি বলেন তো? আমি একটা ভ্যালুকে অড কি না সেটা আমি চেক করব কি করে? হ্যাঁ, তারপর ভাগ দিলে তো ভাগ হয়ে যাবে। ভাগফল তো সব সময় থাকবে। কাছাকাছি আছেন, বাট স্পেসিফিক ভাবে বলতে পারছেন না। মানে দুই দিয়ে ভাগ করে দেখতে হবে, যদি ভাগফল থাকে তবে সেইটা হচ্ছে যে ভাগফলটা 1 যদি থাকে, কোন সংখ্যাকে দুই দিয়ে ভাগ করব, ভাগফল যদি 1 থাকে তাহলে সেইটা হচ্ছে অড বলতেছি আমরা। আর যদি ভাগফল না থাকে 0 হয় তাহলে সেটা হচ্ছে ইভেন। আচ্ছা, বাট আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ভাগফল, আপনি ভাগফল বলেছেন, ওটা হবে ভাগ শেষ হবে। হ্যাঁ, উনি ভুল করছেন। তো এটাই জন্য, এই জন্যই বারবার বলছিলাম যে ভাগ শেষের কথাটা উল্লেখ করেন। যদি 1 থাকে তো ভাগশেষ বের করার সূত্র কি? ভাগ দিলে হয় না, রিমাইন্ডার ইউজ করতে হয়। হ্যাঁ, মডিউলাস বলা হয়। সো i কে আপনি মড যদি করেন 2 দিয়ে এবং তার সেটা যদি হয় 1, মানে এটার নিয়ম কি? ভাগশেষ বের করা। আপনি কি ছোট ছোট টিউটোরিয়াল গুলো দেখছেন না সিনট্যাক্সের? দেখছেন? আমার মনে হয় না দেখছেন, আদারওয়াইজ আপনি কিন্তু আশ্চর্য হচ্ছেন। সো ওগুলো দেখতে হবে, সময় আছে কিন্তু। হ্যাঁ, স্লো সেশন যাচ্ছে। সো 2 দিয়ে যদি মড করি দেন 1 হয়, মানে ভাগশেষ। মনে করেন আমি 1 কে 2 দিয়ে ভাগ করেছি, ভাগশেষ কত? 1। 2 কে 2 দিয়ে ভাগ করেছি, মানে 2 কে 2 দিয়ে মডুলাস করেছি, ভাগশেষ কত হবে? 0। তারপরে 3 কে 2 দিয়ে ভাগ করেছি, ভাগশেষ কত হবে? 1 হবে। সো 1 3 5 এরকম করে আসতে থাকবে। আমি তো ওইটাই চেয়েছি। আর যদি ভাগশেষ কত হয়? 0, তাহলে কি হয়ে যাবে? ইভেন। দেখেন 40 আর 50, ইভেন ভ্যালু গুলো দেখাচ্ছে। আমি এক্স্যাক্টলি এটাই চেয়েছিলাম। এবার একটু করার চেষ্টা করেন তো। এবার আমরা এই বিষয়টাকে একটু ভিন্নভাবে যদি দেখি, যে আমার অড ভ্যালু প্রিন্ট করবে, আমার ইভেন ভ্যালু প্রিন্ট করবে আলাদা আলাদা করে।
তো সেই ক্ষেত্রে আমাকে আরেকটা ইফ দিতে হবে না? সো প্রথমে আমি অড প্রিন্ট করছি, অড, এলসে না, এলসে তো ঢুকবেই না। ইফ এলস হলে ইফে ঢুকবে, না হলে এলসে ঢুকবে। বাট আপনি যখন ইফ এবং এলসে দুই জায়গায় কোনো কিছু এক্সিকিউট করতে চাইবেন, এক জায়গার কোড এক্সিকিউট হবে, দুই জায়গার কোড কখনোই এক্সিকিউট হয় না। দুইটা ব্লকের কোড স্টেটমেন্টে অলওয়েজ একটা ব্লক এক্সিকিউট হয়, হয় ইফ না হলে এলস। বাট আমার এখানে কি দুইটাই এক্সিকিউট করতে হবে না? অডও এক্সিকিউট করতে হবে, ইভেনও এক্সিকিউট করতে হবে। কিভাবে একটু দেখেন। সো এবার এটাকে যদি রান করায় তাহলে কিভাবে আসে একটু খেয়াল করেন। আমি 15 থেকে 35 অড ইভেন লুপিং করেছে। অড ইভেন যেহেতু লুপের মধ্যে পড়ে গেছে, এই ফল লুপের মধ্যে সে অডও দেখিয়েছে আবার ইভেনও দেখিয়েছে। সো বিআরটা আমি বাদ দিয়ে এই ইকোটার এই যে স্পেসিংটা বাদ দিয়ে দিই। ইভেন, অড, ইভেন এই লেখাগুলো ভেতরে ঢুকিয়ে নেই, তাহলে ওই এলোমেলো সিচুয়েশন থাকবে না। দেখেন অড ইভেন বলে দিচ্ছে কোনটা অড কোনটা ইভেন। আমি বুঝতে পেরেছি, সবগুলোই সেপারেট করে আমরা দেখতে পাচ্ছি। সো যা বলার চেষ্টা করছিলাম যে আমাদের কিন্তু ফাংশনের কনসেপ্ট বা এই ফাংশনের ভেতরে ছোট ছোট স্টেটমেন্টের ইউজ, এই বিষয়গুলো একটু জানা থাকতে হবে। কারণ হচ্ছে আমরা নেক্সট ক্লাসগুলোতে যখন আমরা আগাবো তখন কিন্তু প্রবলেম সলিউশনের দিকে চলে যাব, লজিক্যাল কাজ শুরু হবে, রিয়েল লাইফ এক্সাম্পল দেওয়ার কাজ শুরু হবে। সো এই বিষয়গুলো যেন আমরা হ্যান্ডেল করতে পারি। ওকে, তো এবার আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে ভিন্ন একটা ফাইলে ডেফিনেশন দিব এবং সেখান থেকে আমি এর সঙ্গে লিঙ্ক করব। সো এই ফাইলে থাকলে ফাংশনটা ইউজেবিলিটি, যেটা একটু খেয়াল করেন যে আমি এখানে এই পেজের ভেতরেই আমি যখন ফাংশনের ডেফিনেশন দিচ্ছি, এটাকে আমি রিউজ করতে পারবো শুধুই কোথা থেকে? এই ফাইলের মধ্যে থেকে। বোঝানোর চেষ্টা করি, ধরেন এখানে আমার ডেফিনেশনটা আছে, আমি এই ফাংশনটা কল করছি, এখান থেকে ডেফিনেশন পাচ্ছে। সো এটাকে রিউজ করা যাবে কোথায় কোথায় থেকে? শুধুমাত্র এই ফাইল থেকে, কারণ এখানেই ডেফিনেশনটা রয়েছে। বাট এটা একটা ভিউ ফাইল। নর্মালি যেটা হয়ে থাকে
নর্মালি যেটা হয়ে থাকে, যদি কোনো ফাংশন হয়, ফাংশনগুলোকে গুছিয়ে অন্য কোথাও রেখে দেওয়া হয় যাতে সেটাকে অনেকবার ইউজ করা সম্ভব হয়, রাইট? সো আমি যদি বলি একটা নতুন পিএসপি ফাইল নিব, ফাংশন ডেফিনেশন নামে, এবং ওই ফাংশনটা ডেফিনেশন আমি এখানে যদি দিয়ে রাখি, তাহলে বেনিফিটটা কি? এখানে ধরেন আমার 10টা ফাংশনের ডেফিনেশন দেওয়া আছে হরেক রকমের। যখনই এই ফাংশনটা প্রয়োজন পড়লো, যে ফাংশনে যে ফাইলে প্রয়োজন পড়লো তার সঙ্গে এই ফাইলটাকে লিঙ্ক করে দিলাম, কল করে দিলাম। তাহলে কি যতবার ইচ্ছা ততবার ফাইলের সাথে এটা লিঙ্ক করা যাবে, সেটা বোঝা যাচ্ছে? আগে সেটা কিন্তু সম্ভব ছিল না। ওকে, সো এইবার একটু যদি আমরা দেখি, যেহেতু ফাংশনটা বাইরে চলে আসছে, আর আমি এই যে ইকো অড ইভেনের এই পোর্শনটুকু তুলে দেই, আমি জাস্ট অডই প্রিন্ট করাই। কল টু আনডিফাইন্ড ফাংশন, এই ফাংশনটা সে পাচ্ছে না। ওকে, এই ফাংশনটা না পাওয়ার কারণ আমি ডেফিনেশনটা ওই পেজে দিয়েছিলাম, পাচ্ছিল। ফাংশনটা ভিন্ন কোথাও নিয়ে গেছি বাট লিঙ্ক করি নাই, এই কারণেই আমরা পাচ্ছি না। এখন যদি আমি পেতে চাই, কি করতে হবে? রিকোয়ার লিঙ্ক করে দিতে হবে। রিকোয়ার দিয়ে কি করতে হয়? পিএসপির ফাইলের সাথে অন্য আরেকটা পিএসপির ফাইলের কানেকশন তৈরি করা হয়। মানে এই লাইনটাই কি করবে? উপরে যে ওই ফাংশনের ডেফিনেশন আছে সেটা বুঝিয়ে দেবে। পিএসপি কে সে বলে দেবে যে না, আমি এই ফাইলের সাথে কানেক্টেড, সো কোনো ফাংশন কল হলে যদি আমার মধ্যে খুঁজে পাও তাহলে ইটস ওকে। যেহেতু ফাংশনটি ইউজার ডিফাইন্ড, পিএসপি ব্রেনে নেই, সে অটোমেটিক পাবে না, সো তাকে পেতে হলে কানেকশন করে দিতে হবে। ওকে, আমরা সেই কাজটাই করলাম। এবার দেখেন, এবার কাজ করছে। তাহলে আরেকটা জিনিস শিখলাম যে কিভাবে রিকোয়ার আমরা করছি, বাট এখানে বেশ কিছু লিমিটেশন আছে। আমি যখন ফাংশনগুলোকে ঠিক এভাবে নিয়ে কাজ করি, তখন ফাংশনগুলোতে তেমন কোনো সিকিউরিটি থাকে না। ফাংশনগুলো যে কোনো একটা মিনিংফুল কোনো কিছু করছে সেটাও বোঝা যায় না, এবং এটাকে স্ট্রাকচার করাও সম্ভব হয় না, রাইট? সো তখন বেসিক্যালি যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে বড় প্রজেক্ট ঠিক এই টেকনিক, এটাকে প্রসিডিউরাল টেকনিক বলে, এই টেকনিকে তৈরি করাটা অসম্ভব হয়ে দাঁড়ায়, বা কখনো তৈরি করা সম্ভব হয় না। তো যখন অর্গানাইজ ভাবে তৈরি করতে হয়, তখন একটা মেথড অ্যাপ্লাই করা হয় প্রোগ্রামিং এ, সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এটাকে মেথড বা প্রসিডিউর বলে, প্রোগ্রামিং প্রসিডিউর। সো পিএসপি দিয়ে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করা যায়। আমরা আগামী ক্লাসে অবজেক্ট ওরিয়েন্টেডের যে কনসেপ্ট সেটা নিয়ে কথা বলবো, সিনট্যাকটিক্যাল আলোচনা করব, তারপরে ডেটাবেস রিলেটেড বিষয়গুলো দেখার চেষ্টা করব। ওকে, সো অবজেক্ট ওরিয়েন্টেড যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা কিভাবে আমরা এগিয়ে নিতে পারি, ঠিক সেটাই আমাদের আলোচনার বিষয়। আচ্ছা, একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট আছে। নাজমুল, ও তো কাজ করার চেষ্টা করি। মনে করেন যে আমি একটা লেন্থ দিব, 2, 5 বা 10 যাই দেই না কেন, ইনপুট থেকে দিব। একটা র্যান্ডম ক্যারেক্টার আমাকে রিটার্ন করবে, মনে করেন 10 দিলে 10টা ক্যারেক্টার নিয়ে একটা স্ট্রিং আমাকে রিটার্ন করবে এই ফাংশনটা। এটা আপনি বিল্ট ইন ফাংশন দিয়েও করতে পারেন, ইউজার ডিফাইন নিজেও বানাতে পারেন। মনে করেন আমি ইনপুট বক্সে বলছি 10,
সেখানে একটা ইনপুট বক্স হবে, ক্লিক করলেই এখানে র্যান্ডম স্ট্রিং 10টা ক্যারেক্টারের একটা র্যান্ডম স্ট্রিং দেখাবে। যদি আমি 100 দিই তাহলে 100টা ক্যারেক্টারের র্যান্ডম স্ট্রিং দেখাবে। লেন্থের সমান স্ট্রিং দেখাবে বাট র্যান্ডম ভ্যালু, মানে যে কোনো স্ট্রিংই এখানে আসতে পারে, অ্যালাউড। সো পিএসপি বিল্ট ইন ফাংশন আপনি ট্রাই করতে পারেন, আবার নিজের থেকেও বানাতে পারেন। চেষ্টা করেন, 10 মিনিটস দেন, আমি নিজেই করে দিই। আপনি একটু সার্চ টার্চ দেন, দেখার চেষ্টা করেন। এক্সাম্পলটা করতে বলেছি, ওই এক্সাম্পলটা আমি আরেকবার করে দেখাচ্ছি, ঠিক আছে? generate password, table tier td, ঠিক আছে? align center with 500 পিক্সেল। এখানে বলবো enter length, পাসওয়ার্ড লেন্থ। হ্যাঁ, এখানে একটা ইনপুট বক্স নিব, যার টাইপ হচ্ছে টেক্সট, নেম হচ্ছে লেন্থ, tier td, input type submit, name button, value কি ক্লিক। বোঝা যাচ্ছে? ভ্যালু আমার ক্লিক। আর একটা টিআর, আর একটা টিডি, এখানে আমি বলছি জেনারেটেড পাসওয়ার্ড। এই জায়গায় পাসওয়ার্ডটা দেখা যাবে। রাইট? সো আমাকে কি করতে হবে, আবার ফর্ম নিতে হবে। বাট ফর্মে কি থাকবে? অ্যাকশন থাকবে আর মেথড থাকবে। ওকে, এখানে আমরা কি করতে পারি, পাসওয়ার্ড জেনারেটর ফাংশনটা আমি কল করব, এর ভেতরে প্যারামিটার কি হবে, পোস্ট থেকে লেন্থটা দিয়ে দিব, তাই না? এই যে লেন্থটা, এটা আমি একটা ভেরিয়েবলেও দিতে পারি, আবার সরাসরি পোস্ট থেকেও আমি দিয়ে দিতে পারি। সো এই পাসওয়ার্ড জেনারেটর এই ফাংশনটাকে আমাকে ডেফিনেশন দিতে হবে না? বেটার হচ্ছে এটা আমি ডেফিনেশনটা কোথায় দিব, ভিন্ন আরেকটা ফাইলে, পাবলিক ফাংশন সরি পাবলিক বলছি কেন, শুধু ফাংশন।
লেন্থটা আমার লাগবে না, লেন্থ। দেখেন আমি যদি স্ট্রিং দিয়ে জেনারেট করি নিজের থেকেই, আমি যদি একটা অ্যারে নিয়ে নিই, আমরা অ্যারের কনসেপ্ট আছে এটা ধরে নিচ্ছি, মনে করেন এ সি এম, আমি র্যান্ডম কিছু স্ট্রিং ধরে নিচ্ছি লাইক অ্যাড অ্যান্ড কিছু সিম্বলও দিচ্ছি 2 1 2 3 4 5 6 7টা স্ট্রিং নিয়েছি। পাসওয়ার্ড ভেরিয়েবলটার ভ্যালু আমি নাল ধরে রেখেছি। ওকে, সো এখন কি করতে হবে, আমার টার্গেট হচ্ছে এই ইন্ডেক্স থেকে র্যান্ডমলি একটা একটা করে ইন্ডেক্স পিক করব, কনক্যাট করে যখনই আমার লেন্থের সমান হবে তখন আমি পাঠিয়ে দেব। তার মানে আমাকে লুপ করতে হবে, আমার লেন্থের সমান লুপ ঘোরাতে হবে, এই অ্যারের ইন্ডেক্স থেকে একটা একটা করে ভ্যালু নিয়ে পিক করতে হবে এবং কনক্যাট করতে হবে, দেন ওটা পাঠিয়ে দিলেই হবে। কনসেপ্টটা বুঝতে পেরেছেন? আমি একটা অ্যারেতে কিছু ইন্ডেক্স নিচ্ছি, একটা একটা করে ক্যারেক্টার, সেটাকে আমি বের করবে একটা একটা করে র্যান্ডমলি এবং কনক্যাট করে পাঠিয়ে দেব। আবার আমি ফর লুপের ইউজ করছি, তার মানে আমার ফাংশনের ভেতরে লুপ আসতেই পারে এবং অনেক সময় প্রয়োজন পড়ছে। I equal 1, I less equal কত লেন্থ, আর I কে আমি প্লাস প্লাস করব। এবার যেটা করতে হবে যে আমি র্যান্ডম বলেছি, সো গতদিন আমি একটা ফাংশন দেখিয়েছিলাম র্যান্ড, তার ইউজ করব। লাইক আমি একটা ভেরিয়েবল রিটার্ন করছি আর নামে, লেন্থটা কত হবে 0 থেকে 6, কারণ এখানে ইন্ডেক্স আছে কয়টা 7টা, এ আছে কত 0-তে আর 7 আছে কত 6-এ। সো সে পিক করবে একটা ইন্ডেক্স এবং এটা আর এর মধ্যে যাবে। ওকে, দেন আমি বলছি যে পাসওয়ার্ডটা আছে কনক্যাট হবে, ডট ইকুয়াল দিলে কি কনক্যাট হয় না? আমার অ্যারেটার নাম কি ডাটা, এর যে ইন্ডেক্স এটা যদি বলি আমি আর, একটু খেয়াল করেন তো, আমার যখন ফার্স্ট লুপিং হবে এই র্যান্ডম ভ্যালু যে কোনো একটা পিক হবে না, মনে করেন 2 পিক হয়েছে, সো আর এর ভেতরে কত আছে 2, আর ডাটা 2 মানে কি at the rate of না সরি m 0 1 2 m, তাহলে সেটা পাসওয়ার্ডে চলে যাবে, এটা ডট ইকুয়াল বলা হচ্ছে। ফাইনালি আমি কি করব, জাস্ট ইকো করে দিব কি পাসওয়ার্ড। এই লুপের ভেতরে তো আমার পাসওয়ার্ডটা জেনারেট হয়ে যাবে, দেন আমি এটাকে ইকো করে দিলেই আমার লেন্থ অনুযায়ী যতগুলো স্ট্রিং ততগুলো আমি পেয়ে যাব। ছোট্ট একটা কনসেপ্ট, এটা আমি ইউজার ডিফাইন আমার টেকনিক এবং একটা বিল্ট ইন ফাংশনের হেল্প করে আমি করে ফেলতে পারছি। বাট এই র্যান্ড দিয়ে কিন্তু আমি স্ট্রিংকে র্যান্ডমলি জেনারেট করতে পারি না, পারি, বাট আমি র্যান্ডের সাহায্য নিয়ে নিজের কিছু বুদ্ধি অ্যাপ্লাই করে আমি জেনারেট করতে পারছি স্ট্রিংকে এবং লেন্থ অনুযায়ী। সো লেটস চেক। ফাংশন কলিংটা তো পাওয়ার কথা না, পাওয়ার কথা কারণ আমি লিঙ্ক করি নাই। সো লিঙ্ক করার জন্য জেনারেট পাসওয়ার্ডের সাথে ফাংশন ডেফিনেশনকে দিয়ে দিলাম, লিঙ্ক করে দিলাম। আনডিফাইন ইন্ডেক্স লেন্থ, এটা নিয়ে এখন ওরিড হওয়ার কোনো কারণ নেই, ভেরিয়েবলটা এরর হিসেবে পাচ্ছে যে লেন্থটা সে কোথা থেকে পেল। লেন্থটা এই যে এই ইন্ডেক্সটা সে এরর পেয়েছে, এরর পাওয়ার কারণ কি, কারণ বাটনই তো প্রেস পড়ে নাই, রাইট? প্রথমবার কিন্তু আমার এখানে বাটনই প্রেস পড়ে নাই। বাটন চেক করার উপায়টা কি, আমি এইভাবে চেক করতে পারি না যে ইফ is set $_post বাটন, যদি বাটন প্রেস পড়ে দেন ফাংশনটা কল হবে। ঠিক আছে, আমি একটা সিনট্যাক্সের মধ্যে নিয়ে নিলাম, এখন দেখেন আর এররটা নেই। নাও আমি 7 দিয়ে জেনারেট বলি,
জেনারেট হচ্ছে। আমি 10 দিয়ে জেনারেট বলি, 10 ক্যারেক্টার জেনারেট হচ্ছে। বুঝতে পেরেছি? সো স্ট্রিং এর সংখ্যা যত বাড়াবেন হরেক রকম স্ট্রিং, তত বেশি কম মানে মিক্সড ভ্যালু আসতে থাকবে। একটু খেয়াল করেন, যেহেতু স্ট্রিং কম, মাত্র 7টা, এম 2বার আসে, সি 2বার আসে, বাট এটা কখনোই কিন্তু ম্যাচ হবে না। এটা 10টা ক্যারেক্টারে ছিল, তাই বলে আমি যখন আবার 10 দিচ্ছি এই ভ্যালু জীবনেও আসবে না, সম্ভব না, রাইট? ম্যাচ করবে বহু পরে যদি এটা ইটারেট। আমি 10 বার যদি 10 লক্ষ বারও দেই, একবার মিলবে কিনা সন্দেহ আছে। কারণ লেন্থটা কত? 10, নাম্বারটা অনেক বড়। বুঝতে পেরেছি? সো আজকে আমি এখানেই রাখছি, কারণ আমি অবজেক্ট ওরিয়েন্টেড আলোচনা শুরু করতাম যদি ওই ছেলেটা থাকতো। মিস করে গেলে ল্যারাভেলে গিয়ে একটু প্রবলেম ফেস করবে। সো আমরা আজকে এখানে স্টপ করছি, বাট আপনারা অ্যাটলিস্ট ফাংশন পর্যন্ত একটু সামহাও একটু রপ্ত করে ফেলার চেষ্টা করেন। এগুলো প্রি রিকুইজিট। হ্যাঁ, আমরা অবজেক্ট ওরিয়েন্টেড এবং ডেটাবেজের আলোচনা নেক্সট 2টা ক্লাসে করে দেন ল্যারাভেলে ঢুকব। ওকে, তো থ্যাংক ইউ। সো মঙ্গলবারের ক্লাসটা সকালে। ওকে, আচ্ছা একটু হোল্ড করেন, হোল্ড অন। মঙ্গলবারে না,